তবে বেশি ভারাক্রান্ত হয়ে গেল। বাড়ির পোষ্য থেকে শুরু করে নিজের ভাই বন্ধু সবাই জড়িয়ে পড়লেন এই গল্পের মধ্যে। একটু হালকা করে দিই। আসলে গল্পগুলোই তো, গল্প যতক্ষণ না পার্সোনাল হয় ততক্ষণ তো গল্পটা হ্যাঁ, গল্পটা মানে জীবন্ত হয়ে ওঠে না, জীবন্ত হয়ে ওঠে না, তার মধ্যে সততা আসে না। কিন্তু এর মধ্যে একটা সততার পরিচয় দিতে হবে দুজনকেই। গৌরব তপাদারের সাথে সাথে প্রিয়াঙ্কা তপাদার কখন যুক্ত হলো? এটা আমার সৌভাগ্য। আচ্ছা, এটা আমার সৌভাগ্য, কারণ গৌরবের সাথে আলাপ হওয়ার সাথে সাথে আমি আমার একটা বোনকে পাই, যার নাম প্রিয়াঙ্কা তপাদার। বেশ। এবং যে পুরো শুটিংটার মধ্যে আমার প্রচুর খেয়াল রাখে, প্রচুর খেয়াল রাখে। এই তুমি খেয়েছো তো, তুমি তুমি বেশি চেঁচিও না, তোমার এই শুটিং না, মানে আমি সেই শুটিংয়ের কথা বলছি। এবার আমি জানতাম যে ও নাচে অসাধারণ, মানে মানে ইভেন খুব সত্যি কথা বলতে, মানে ও আমাকে হয়তো মানে পেটাবে হয়তো, আমি জানি না ও কোন ডান্স ফর্মের, কারণ আমি দেখেছি ও যে ডান্স ফর্মে নাচে সেটাই দিকে ভালো। আমি মানে ও ভারতনাট্যম ওডিসি স্পেশালিস্ট, ওডিসি, তাহলে আমি জানলাম, মানে আমি তো মানে হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ওর কাছে ও ক্রাফটটা খুব কনভিকশনের সাথে করে। ওই যে আমরা বলছিলাম না, যে কনভিকশন চলে আসলে না ব্যাপারটার কোনো কিছুই তখন মনে হয় না যে পারবো না, আপনি বুঝতে পারবেন সম্ভব। মানে আপনি ওকে কন্টেম্পোরারি দেখবেন, এইটাই এগুলো আমরা দেখেছি, এটা দর্শকরাও অনেক প্রমাণ পেয়েছে। তো আমার এমনি একটা সুযোগ হয়েছিল গান গান, তাহলে যখন হচ্ছে পরিবারের মধ্যে ব্যাপারটা, তাহলে পরিবারের মধ্যেই হোক। এটা নেপোটিজম যদি কেউ ভাবে, আমার কিচ্ছু যায় আসে না, আমি কোনো নেপোটিজম করিনি এটা। এবার তখন আমাদের লুকসেটের দিন আমরা ওকে গানটা শোনালাম, এবং গানটা শুনে দেখছি ও ওখানে দাঁড়িয়ে, ওদের তো রক্তের নৃত্য, তো নেচে নেচে তাহলে আমি একটু তখন ওর একটা ওর ডান্স স্কুলের কিছু একটা শো, অ্যানুয়াল শো কিছু একটা ছিল, যার জন্য ওর প্রচণ্ড ব্যস্ততা। হ্যাঁ, অ্যানুয়াল শো ছিল তার আগে। তো তার মধ্যে দিয়ে ও নিজের টিম রেডি করে, নিজে কোরিওগ্রাফি করে, নিজে সব কিছু করে, একদিন আমার হঠাৎ করে সকালবেলা, দেখো তো এটা আমি আমার সব পুরো টিমকে নিয়ে করে পাঠালাম। আমি দেখছি বাবা, এটা তো মানে ক্লাসিক, মানে এটা তো মানে সাউথের ওই সব স্টেপ আমরা দেখি, কারণ যে স্টেপগুলো মানে আমি ওটা মানে মানে প্লিজ কেউ কিছু মনে করবেন না, আপনারা প্রত্যেকে খুব ভালো চেষ্টা করেছেন রিলে। ওই কিন্তু ওই যে স্টেপগুলো ওর এখন ঠিক ওই স্টেপটা সম্পূর্ণভাবে ও করে উঠতে পারলো না, বাট আমি জানি ও একদিন আবার আপনাদের জন্য আরেকটা রিল বানাবে। ওই স্টেপটা কিন্তু এটা অদ্ভুত, ইউনিক, মানে যেটা আমরা ধরুন আমরা আল্লু অর্জুনের ক্ষেত্রে দেখি, কিংবা আমরা তেলাপতি বিজয়ের জন্য যে দেখি, বাংলা সিনেমা ওইসব ভাই, মানে এ তো কোনো কথা হবে না, মানে এ তো অলওয়েজ ওয়েলকাম। তো সেখান থেকে ও পুরো টিম নিয়ে, ওর মতো করে কস্টিউম করে, ওর মতো পুরো দায়িত্ব নিয়ে, মানে বেচারিকে আমি একটা প্রপার মেকআপ ভ্যান বা সেই জায়গা দিতে পারিনি, আমার এত একটু সমস্যা ছিল ওখানে শেষ দিনের ইলেকট্রিসিটি এবং সব কিছু নিয়ে। তার মধ্যে দিয়ে পারফর্ম করে ও তো কাঁপিয়ে দিয়ে চলে যায়, এবং যাওয়ার সময় আমার একটা গুড নিউজ দিয়ে যায়, যেটা ওর আগে দিলে হয়তো ভালো হতো, কিন্তু দুষ্টু তো বুঝতে পেরেছিল যে ওটা দিলে আমি আর ওকে অ্যালাউ করবেন না, করতে দেব না। তো ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়, তো ভালোই হবে, সব ভালো হবে, সব ভালো হবে, সব ভালো হবে, ভালো মানুষের সব ভালো হবে, ভালোই চলেছে সব। এখানে একটা বিষয় যেটার ওপরে আধারিত, সেটা হচ্ছে সামাজিক মাধ্যম। তা সামাজিক মাধ্যমে আমরা বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি যে অতি সহজে সেলিব্রিটি হওয়ার একটা প্রক্রিয়া, এবং গৌরববাবুর মতনই বেশ কিছু মানুষকে দেখে, বিশেষ করে একেবারে অল্প বয়সী ছেলেমেয়েরা শুরু করে দেয়, একটা মোবাইল থাকলেই হলো, আর কোনো প্ল্যাটফর্মে তো কোনো চার্জেস নেই, চ্যানেল বা কিছু খুলে নেওয়া যায়। চট করে যে এইভাবে নিজের জীবনকে বদলে নেওয়ার প্রবণতা, এইটা কতটা সঠিক বা বেঠিক, ছোট্ট করে দুজনের কাছে একই প্রশ্ন। প্রবণতা দিয়ে কিন্তু কিছু হবে না, থাকতে হবে প্রচেষ্টা। প্রচেষ্টাটাই আসলে। এবার ধরুন সমস্যাটা কি হচ্ছে, আমি দেখলাম যে গৌরব খুব ভালো ও খুব পডকাস্ট করছে, ভালো অডিও স্টুডিও করছে, আমি একটা বানিয়ে নিলাম, চলো আমি আমার গলাটাকে, আমি এক্স্যাক্টলি এই জায়গাটাই বলতে চাইছি, একটু যতটা একটু আমি একটু ডাউন করে, একটু খাদে ফেলে। ছোটোবেলা হয়তো আমি আমার ফুল পিসির কাছে, কিংবা হয়তো মিনতি মাসির কাছে, কিংবা হয়তো মাম্পু দিদির কাছে গান শিখেছি,
তো আমি গলাটা করে নামিয়ে আমি একটু চেষ্টা করলাম যে আমি একটা অডিও স্টোরি বানিয়ে ফেলি, এবং দেখলাম সেটা হলো না। এবার সমস্যাটা কি হয় জানেন তো? সমস্যাটা হলো এই একটা যে এই জায়গায় এসে পৌঁছানোর, সেটা যা কিছুতেই ব্রেনটাকে পাকাতে হয়, আর ব্রেনটা পাকানোর জন্য লাগে শিক্ষা, লাগে সময়। তাই শিক্ষা এবং সময় তোমায় দুটো দিতে হবে, তারপরেই তুমি কিন্তু পারবে। অধ্যাবসায়। আমার যেটা মনে হয় কি জানো তো, আমার এই যে ধরো ভয়েসের ক্ষেত্রে এই আমি ধরো এখন তুই কত ভেঙেছিস, তো গলাটা কত কষ্ট করেছিস এটা বল। আমার কিন্তু প্রথমে কিন্তু মানে আমার যেটা মনে হয় পুরোটাই অবজারভেশন, কারণ আমার টেকনিক্যাল শিক্ষা কিন্তু অনেক পরে, মানে আমি যখন ভয়েস মডিউলেশনের ক্ষেত্রে টেকনিক্যাল শিক্ষা যখন আমি পেয়েছি সেটা কিন্তু অনেক পরে। সেটা আমি শাওলিদির কাছে যাওয়ার পর আমি এরকম টেকনিক্যাল শিক্ষা পেয়েছি, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু পুরোটাই ছিল ওই অবজারভেশন, নিজেকে ঘষা, ওই যে বললো না যে ফলো করে হয়তো ওটা পুরোটা না হতে পারলে কিন্তু কিছুটা তুমি হয়ে যাবে। তার কারণ হচ্ছে ওই যে আটঘাটগুলোকে বোঝা, খুব টুকরো টুকরো ছোট ছোট জিনিসগুলোকে একটা কাজের মধ্যে খোঁজা। যেমন আমি যদি একটা গানও শুনি, তাহলে আমি গানটা শোনার সময় যদি আমি গানটা শুনছি, আমি ভাবছি হয়তো আমি শুধু পিয়ানোটা শুনবো, তো গানটা হয়তো সব বেজে যাচ্ছে, আমি শুধু পিয়ানোটাই পেছনে শুনে যাচ্ছি গোটা গানের। তো এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে আমি না আলাদা আলাদা করে শুনছি। তো যখন এই প্রত্যেকটা জিনিসকে তুমি আলাদা 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 করে দেখতে থাকবে, এবং সিনেমা যেহেতু এত বড় সাবজেক্ট, আমি বলি এটাকে মোহনার মতন সব এসে এক জায়গায় মেশে। এখানে তুমি গান গাইলেও তুমি সিনেমায় চান্স পেতে পারো, গান লিখলেও পেতে পারো, গল্প লিখলে পেতে পারো, ডিরেক্টর হলে পেতে পারো, অভিনয় করলে পেতে পারো, তুমি চা দিলে পেতে পারো, তুমি কায়িক শ্রম করতে পারলে তুমি ছবি করতে পারো। পৃথিবীর তুমি যা করো তুমি দেখবে সিনেমাতে তুমি নিজেকে ইউটিলাইজ করতে পারবে। তো ফিল্ম শব্দে এই যে ডিরেকশনের কথাটাই যখন এলো, আমার মনে হয় যে ইটস অল অ্যাবাউট তুমি কী করে চারপাশটা অবজার্ভ করছো। তো যে কোনো আর্টের ক্ষেত্রে তোমার যখনই অবজারভেশনটা চলে আসে না, তখনই যে তোমার যে প্রশ্নটা ছিল যে কোনো একজন মানুষ দেখে সেটা হওয়ার চেষ্টা করছে, তো আমার মনে হয় যে তারা কতটা পারবে কি পারবে না সেটা বিচার করার আমরা কেউ না। আমরা অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে হচ্ছে তুমি ভাই অবজার্ভ করো। না, ওই চট করে যে হওয়ার প্রসেসটা, যারা চট করে হতে চায় তাদের হয় না। হ্যাঁ। কোনো কথাই নেই। না না, আমি ওটাই যেমন ধরো মশা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ধরো তোমার চারপাশে মশা ঘুরছে, তো তার মধ্যে তো হচ্ছে মানে মশা তুমি ঠাস করে মেরেই দেবে, ওর কাজই হচ্ছে মরে যাওয়া। তো পৃথিবীতে 100টা যদি লোক থাকে বা একটা স্কুলে যদি 100 জন ডিরেক্টর থাকেন, তুমিও ভালো করে জানো 100 জনের মধ্যে মানে 100 জনই তোমার হচ্ছে সত্যজিৎ রায়ের মতন ডিরেক্টর হবেন না, বা তারা নতুন ছবি বানাবেন, এক বিশাল নাম করা ডিরেক্টর হয়ে যাবে, এটা সম্ভব না। একদমই না। এদের মধ্যে হয়তো একজন, তুমি ভাবো ওই ডিরেকশন স্কুল থেকেই হয়তো 10 বছরে একজন বেরোয়। তো যাদের, আমার ধারণা এখন খুব ক্লিয়ার, পৃথিবীতে যে যা করছে সে না ওটা করছে, তার নিজের মনে হচ্ছে আমি বেস্ট করছি, তার যদি মনে হয় বেস্ট করছে সে না করতে থাকবে। আর যদি পৃথিবীর মনে হয় যে সেই লোকটা সত্যি বেস্ট করছে, তাহলে সবাই তাকে তখন ডাকতে শুরু করবে, খুঁজে নেবে এবং খুঁজে নেবে। এবং না খুঁজে ঠিক মানুষকে নেওয়াই যায়। আই নো এভরিথিং, আমি এডিটটা করতে জানি, আমি মিক্সটা করতে জানি, এবং যেহেতু আমি কায়িক শ্রমটা প্রথমেই দিয়েছি, আমার মানসিক শ্রমটাও প্রথমেই দিয়ে দিয়েছি, সো আমার না ওখানে ভাঙা গড়া তৈরি হতে হতে আজকে যখন আমি বুঝতে পেরেছি এটা কী করে করবো, এখন হয়তো ওটা আমি আর করি না। আমি হয়তো আর এডিটটা বসে করছি না, আমি হয়তো শুধু সামনে বসে ধরো কথা বলছি ক্যামেরার সামনে, বাট আই নো দ্য প্রসেস। তো যেই লোকটাই এই কোনো একটা কাজ করতে চায়, আর সেভাবে আমি হয়তো সমর্পণদাকে দেখে ডিরেকশন করতে স্টার্ট করে দিলাম, তাকে বুঝতে হবে যে এর আগে লোকটা অনেকগুলো অ্যাড সিনেমা বানিয়েছে, এর আগে লোকটা মিউজিক ভিডিও বানিয়েছে, ঠিক আছে, কিছু কাজ করার অভিজ্ঞতা। ওই ভাঙা গড়ার স্টেজটা, যে সময় আমরা নিজেকে চিনি যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে, ওই স্টেজটা না থাকলে ও যতই চটজলদি করুক, আমি অ্যাস্ট্রোলজারের মতো বলে দেবো এই লোকটার দ্বারা কিছু হবে না, কারণ হয় না। এটা তো গ্রামার নয়, সব কিছু তো একটা গ্রামার আছে। এক পাতা স্ক্রিপ্ট লিখে, আমি তো বলছি এক পাতা স্ক্রিপ্ট লিখে 500 টাকা রোজগার করছি। হ্যাঁ, এরকমই তো সবাই কাজ হয়। হ্যাঁ, তুই ভাব না, তুই তো শুরু টাইমে গানের জন্য, হ্যাঁ, তাহলে কত গান লেখা, তারপরে হচ্ছে তোমার আমি পাবে গান গেয়েছি, তাহলে ঠিক আছে, তো সে হেভি দিন, মানে ওই দিনগুলো যদি না থাকতো কিন্তু না, গৌরব তাহলে তবলা আজকে বুঝতে পারতাম না। কালকেই জন্মালো আর ক্যামেরার সামনেই জন্মালো, জন্মেই আজকে গৌরব তবলা হয়ে গেল। এটাই লোকে ভাবে যে হয়তো করে ফেলবো, হয়ে যাবে কিছু একটা, একদমই হয় না। আমরা কোনোভাবে কাউকে ডিমোটিভেটেড করতে চাইছি না, বাট একটা খুব সত্যি কথা, খুব হার্শ হয়, খুব কড়া হয়, একদম তেতো হয়, সেটাকে মেনে নেওয়াই ভালো। আপনি যেটা করতে চান, যে বয়সে করতে চান, কোনো পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আপনাকে আটকাতে পারবে। শুধু আপনাকে নিজের প্রতি নিজের ভরসা রাখতে হবে এবং
মন দিয়ে অনেস্টির সাথে ডেডিকেশনের সাথে লেগে থাকতে হবে, আর লেগে থাকার অর্থই বিষয়। সত্যি মানে কাজটার মানে আমি না আরেকটা জিনিস দেখেছি, আমি প্রচুর মানুষকে দেখেছি যারা একটা কাজ করতে চায় এবং তাদের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, এমন না যে কোয়ালিটি নেই, কিন্তু এটাতে কিছুটা একটা অভাব থাকে, সেটা হয়তো ভিশনের অভাব থাকে। এবং তার সাথে আরেকটা বলছি, ভিশনটা তখনই আছে যদি তুই তোর ম্যানেজেরিয়াল স্কিলটা ভালো হয়। হ্যাঁ, কারণ ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট। মানে আজকে তুই যে বললি যে ধর তুই এই যে তুই এডিটটা জানিস, আজকে আমরা এই যে পডকাস্টটা করছি আমরা কিন্তু জানি কোথায় কিভাবে কোন দিকে তাকিয়ে কথা বলবো, কিংবা কোন কোন জায়গায় কথার মাঝখানে একটু গ্যাপ দিলে উনি কেটে নিতে পারবেন। এটা যদি আমরা, এটা তো আমাদের শিখতে হয়েছে, আপনাকেও তো শিখতে হয়েছে একদম। তো এটা না শিখে কি করে হবে? সত্যি মানে তুমিও যেই কাজটা করছো, তুমি বলো না এই কাজটা হট করে কেউ একজন যদি ভাবে কালকেই তুমি অমরদা হয়ে যাবে, তার পক্ষে সম্ভব না, ওটা হবে হওয়া অত সহজ না। তোমার জার্নিটা ভাবো, কোত্থেকে স্টার্ট করেছো, কিভাবে কিভাবে করছো। হ্যাঁ, তুমি তো আমিষের সময়ও তুমি এসেছিলে, সেই সময় তুমি আজকে তুমি এখানে বসে করছো, নিজে তো সিনেমাটোগ্রাফারও ছিল। তাহলে কি কি সুন্দর জার্নি মানুষের, এই জার্নি তো মানুষকে তৈরি করে দেয়। তবে আর একটা তেতো প্রশ্ন, এর মধ্যে মিঠা ভাবটা খুবই কম, সেটা হচ্ছে গৌরব তপাদারকে নেওয়ার ফলে, গৌরব তপাদারের তো নিজস্ব অসংখ্য পরিচিত মুখ মানুষ রয়েছেন, তারা কি হলের দিকে বেশি টান অনুভব করেছে? দেখুন, এইটা একটা খুব, এবং আমি তেতোকে খুব ভালোবাসি, আচ্ছা আচ্ছা, সেটা আমার তেতো আমার খুব প্রিয়। এটা আমাকে অনেকে বলেছে যে তুই কি গৌরবকে এই কারণে নিয়েছিস। আমি যদি বলি যে না এটা নয়, সেটা সম্পূর্ণ মিথ্যে বা সত্যির জায়গা নয়। আমার হয়তো 10% ওইটা ছিল যে গৌরব একটা ইউথ আইকন, যে এই ছবিটা থাকলে আমি হয়তো একটা মাসকে পাবো। তো তো ওইটা আমার, এবং ওটা গৌরবেরও প্ল্যান ছিল যে আমরা কিন্তু এইটাকে ইউটিলাইজ করব না। এবার সেখানে আমার 10% 15% এটা ছিল, কিন্তু আমার যেটা একটা ছিল, যেটা গৌরব জানে না, যেটা আমি বলি, আমার ছিল যে আমি একটা ছবি তো বানাচ্ছি, এবং কি হয় আমরা যারা ছবির গল্প লিখি এবং যারা আমরা ডিরেক্ট করি বা আমরা যারা চরিত্রায়নগুলোকে আমরা করি, তারা আমরা ভাবি যে আমি কিন্তু কথাটা বলছি একটা সোশ্যাল মিডিয়ার এগেনস্টে, হয়তো হয়তো তো সেখানে আমার কিছু লোককে লাগবে যারা খুব অনেস্টির সাথে এটা ফিল করবে যে না, এই যে গল্পের বক্তব্য সেটা তাদের কাজকে কোনোভাবে হ্যাম্পার করছে না, এবং তারাও এই ছবিটার সাথে যুক্ত, এবং এই বক্তব্যটা তাদের মধ্যেও রয়েছে। এই উত্তরটাই চাইছি। সেই কারণেই কিন্তু গৌরব তপাদার, সেই কারণেই অর্ণব খাসনবী, সেই কারণেই কিন্তু আর যেদিন, নইলে তো হচ্ছে বংশটা বনিতেই আমি পাঠ করতে পারতাম। না তো আমি বংশাবনীর চরিত্রটা ওকে দিয়ে করাতাম। বংশাবনীর চরিত্র আমি কেন করালাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ব্লাড লাইনের একজনের না, আরেকটা মজা আছে আমার চরিত্রটার। মজাটা কি বলতো, আমার চরিত্রটার ব্যাপারে জেনে গেলেই তোমার সিনেমাটা স্পয়লার। হ্যাঁ, মানে আমি রিভিউ করতে গিয়ে বলতেই পারিনি। আমি যেদিন নন্দন গেলাম, তো দেখো আমার তো কখনো ছবি বানানোর, তো ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা নেই। এবার আমি গেছি একদমই জেনারেল অ্যাক্টর হিসেবে, সেখানে আমি ওই ইনফ্লুয়েন্সার হিসেবে ওইরকম ভাবে যাইনি, একটা অন্য জায়গা, মাথায়ও থাকে ইন্ডাস্ট্রি। আমার ইন্ডাস্ট্রি হলে একদম বুক ফুলিয়ে ঠিক আছে, কেতা থাকে, কিন্তু ওখানে গেছি, ওমা গিয়ে দেখছি আমি হলে যখন ঢুকছি তোদেরকে হাত মেলাতে ওটাই তো বললাম। দ্যাট মোমেন্ট আই ফেল্ট যে এত অডিয়েন্স আছে যারা কিনা আমাকে চেনে। মানে আমরা যেদিন শিলাদান আমি বেরোলাম সেদিন তো ছবি তোলার ভিড়, মানে লোকজন আসছে আমাকে বলছে কি ভালো ছবি হয়েছে, কি ভালো ছবি হয়েছে, প্রত্যেকে বলছে। তো দ্যাট ডে আই ফেল্ট যে না, কাজটা তাহলে আমরা করতে পেরেছি, মানুষজন বলছে। আমাদের ইন্টেনশনটা খুব অনেস্ট ছিল সবার। আর একটা প্রশ্ন এই আলোচনার মধ্যেই সঙ্গে জড়িয়ে যাচ্ছে, যেহেতু বললাম প্রথমে দিশাই এটা মূল দিশাহীন অবস্থা থেকে এর সঙ্গে জড়িয়ে পড়েছে। এই দিশায় যে মিষ্টু বলে মেয়েটি অভিনয় করলেন, এই মেয়েটিকে কিভাবে পেলেন? মিষ্টু অভিপ্সা চ্যাটার্জি, নবাগতা। আচ্ছা। কিন্তু ওর পারফরমেন্স দেখে আমি বহু লোকের কাছ থেকে ফোন পাই, এবং তারা আমায় জিজ্ঞেস করেন যে এই মেয়েটি নবাগতা। তো আমি চুপ করেই থাকি। মানে বেসিক্যালি কি হয়, মানুষের শিল্পটা তার, যতই আমরা বলি জন্মসূত্র নয়, আবার জন্মসূত্রও আছে। তো নবাগত মিষ্টু, মানে তার মা, তিনি বহুদিন ধরে
কলকাতার মানে সায়ন চ্যাটার্জি, তিনি কলকাতার খুব নামী একটা নৃত্য দলের সাথে বহুদিন ধরে নাচ শিখেছেন, নাচ করেছেন, এবং তার ফলে সেই ব্লাড লাইন দিয়েই হয়তো মিষ্টু অলিম্পিয়াডে ইন্টারন্যাশনালে 4 থেকে 5 বার উইনার, এবং ও নানান কিছু স্টাইপেন্ড পায়। অসাধারণ ও ড্যান্সার, কত্থক, বিগত 13 বছর ধরে ও কত্থক শিখছে। এবং ওই যে নাচের ক্ষেত্রে যেটা চলে আছে, নাচতে জানলে অভিনয়টা একটু জেনে যাওয়া ওটা হয়ে যায়। নাচের সঙ্গে সেখান থেকে আমার মনে হয়েছিল প্রথমে যে ওকে দেখে আমরা অনেক করে অডিশন করেছিলাম, এবং তার মধ্যে ওরও অডিশন আমি করেছিলাম। তো মানে ঘটনাচক্রে উনি আমার প্রডিউসারেরই মেয়ে। আচ্ছা। তো এটা ভাবার কোনো কারণ নেই যে এখানে কোনো নেপোটিজম আছে, কারণ অডিশনটা আমি করেছিলাম। এবং অডিশনটা করার পরে আমার মনে হয়েছিল যে একে আমি বানাতে পারবো, আমার কাছে এ অ্যাভেলেবেল থাকবে। অন্য কাউকে নিলে এই চরিত্রে তাকে পাওরে, তাকে কখন পাবো, এই সেই হেনা তেনা, এবং সে কতটা ডেডিকেটেড হবে। তার থেকে এই মেয়েটি যে অতীব সুন্দর নাচে, হ্যাঁ, সেটা একটা মঞ্চের পারফরমেন্সে আরো বেশি প্রকাশ পেয়েছে। তার এক্সপ্রেশন অতীব ভালো। একদমই। বাকি কিছু গ্রুমিং করে নিলে এবং অ্যাক্টিংটা যদি প্রপারলি একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে, যেটা দেবুদা মানে দেবরঞ্জন নাথ এবং তারপর আমরা যখন পুরো একটা লং 3 মাসের একটা প্রসিডিওর মধ্যে দিয়ে যাই, তখন আজকের এই নবাগতা মিষ্টু আর নবাগতা থাকে। কিন্তু আপনি কথার মধ্যে বললেন ওনার বাবাই আপনাদের প্রযোজক। হ্যাঁ, একদম। হ্যাঁ, তবে এই প্রযোজক সত্তা কিন্তু শিলাদা নন্দন থেকে বেরোবার সময় বললেন যিনি প্রযোজক তিনিও নতুন খুব, এবং তিনি এত সুন্দরভাবে এই সিনেমাটাকে নিজের মতো করে নিয়েছে, আত্মীয় করে নিয়েছে। তাকে নিয়ে কিন্তু আমার গর্বের বিষয়। এটা কিন্তু গাড়িতে বসে উনি বলেছেন। আমি আপনাকে বলি, অভিজিৎদার সাথে আমার পরিচয় প্রায় 6-7 বছর আগে থেকে। আমি ওনার একটা অ্যাড ফিল্ম বানিয়েছিলাম, এবং তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে উনি ভালো মানুষ আর হন না। এবং শুটিং করতে গেছি ওনার ওখানে, সেখানে মানে যে মানে আতিথেয়তা, যেভাবে ব্যবহার, অতীব ভালো। গোটা পরিবারের সাথে আমি মিশি তখন, এবং তখন থেকে আমাকে বলেছিল যে সমর্পণ যদি কোনো সেন্সেবল হয়ে থাকে আমি একদিন চেষ্টা করবো, কারণ তখন তিনিও তখন আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করছে। মানে আমিও বড় হচ্ছি, উনিও ওনার দিক থেকে ওনার ব্যবসায় বড় হচ্ছে। তো হতে মানে আমি খুব লাকি যে আমি অভিজিৎ চ্যাটার্জির মতো, ওনার মতো একটা প্রডিউসার পেয়েছি, এবং মানে ওনাকে এই ইন্ডাস্ট্রিতে আনতে পেরেছি। কারণ সত্যি এমনি শিক্ষিত, এমনি পরিমার্জিত, ইন্টেলিজেন্ট একজন প্রডিউসার বাংলার এখন খুব প্রয়োজন, এবং যে লিড করতে পারবে, সেটা ওনার মধ্যে একটা অদ্ভুত লিডারশিপ, একটা ক্ষমতা রয়েছে। তো সেখান থেকে যখন আমি খালি অভিজিৎদাকে একটা কথাই বলেছিলাম যে অভিজিৎদা তুমি তোমার মেয়েকে আমায় দাও। অভিজিৎদা কিন্তু আমার এটা বলেছিলেন যে দেখো তুমি কিন্তু এটা বুঝে নাও, রিস্ক নিয়ে ফেলছো, তুমি কিন্তু এটা বুঝে নাও, আমি কিন্তু আমার পছন্দ না হলে আমি কিন্তু করবো না। না তুমি কেন, আমিও করবো। মানে ওখানে ওই জায়গাটাতেও স্ট্রিক্ট ছিলেন। হ্যাঁ, আমিও করবো না। এমনি কোনো ব্যাপার নয় যে মানে তোমার মেয়ে বলে আমি নিচ্ছি, কিংবা তোমার মেয়েকে বলে আমি নিতে হবে, আমি অডিশন দেবো। কিন্তু অডিশন নিয়ে আমি পাইনি। এবার আমার তখন মনে হচ্ছে আমার তখন এমনিতে আমার তখন টাইমের একটা শর্টেজ চলছে, এই টাইম পাবো না, অঞ্জত এখান থেকে চলে যাবেন বিদেশে শো করতে, শিলুদা বিদেশ চলে যাবে। তো আমাকে আমি ভাবলাম যে একে দিয়ে আমি করে নিতে পারবো চরিত্রটা, এবং এ যদি 10% তৈরি থাকে, বাকি 90% আমরা বানিয়ে নিতে পারবো। জানি তোমার পয়সা খরচা হবে, কারণ ছবিটা স্কেলটা অনেকটা বড়, অনেক কটা আর্টিস্ট, তুমি আমাকে ক্রিয়েটিভ কম্প্রোমাইজ কিন্তু কখনো করতে বলো না। এবং অভিজিৎদা সেটা জীবনে তো করতে বলেনি, বরঞ্চ পুরুলিয়াতে যখন সেকেন্ড দিন শুটিংয়ের সময় যখন উনি দেখলেন আমার পুরো শুটিং প্রসিজিওরটা, আমাকেও নিয়েছে, বললেন যে সমর্পণ তুমি প্রোডাকশন ভুলে যাও, তুমি তোমার ডিরেকশন যা করছো তুমি ডিরেকশন করছো, তোমার দাদা আছে পেছনে তোমার, আমি প্রোডাকশন সামনে নিচ্ছি, ঠিক আছে। এবং তার সাথে যখন গল্পটাও লেখা যখন হচ্ছে, আমি যখন গল্পটা রেডি করে একটা খাঁচা রেডি করে নিয়ে যাই, তখন শিক্ষিত মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ, আচ্ছা এটা ঢোকালে কেমন হয়, আচ্ছা এটা করলে কেমন হয়। এবং আমার কাছে অমরদা মানে গুড থিংস আর অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে। তো সেখানে অনির্বাণ, সেও এটা কেমন করলে হয়, এটা কেমন করলে হয়। তো আমরা 3 জন মিলে তখন গল্পটা ইনিশিয়াল গল্পটা আমারই ছিল, এবং তারপর আমরা সব কিছু করে ওরা আমার স্ক্রিন প্লেতে ওরা ইনপুট দিতে থাকে, এবং সেটা হয়ে যায়। এবং তারপরে আমি যেটা দেখলাম যে প্রডিউসার অভিজিৎ চ্যাটার্জি যখন আফটার রিলিজিং দ্য ফিল্ম যেইভাবে ছবিটাকে নিয়ে
ধরে রাখলেন। তো মানে এটা অভিজিৎদার সম্বন্ধে এবং সায়নিধির সম্বন্ধে এবং মিষ্টু মানে অভিপ্সা মানে যিনি আমাদের দিশা, এদের সম্বন্ধে না বললে তো হবেই না। একদমই তাই। সরাসরি শেষ প্রশ্ন, উভয়ের কাছে চারটে চারটে করে প্রশ্ন যাবে, তেরে কেটে তা র্যাপিড ফায়ার রাউন্ড। এই রাউন্ডটা দিয়ে শেষ হবে আজকের এই দীর্ঘ আলোচনা। প্রথম প্রশ্ন হচ্ছে নন্দন, নিজস্বতা, দ্বিতীয় হচ্ছে 4 তারিখের পরিবর্তন, উন্মুক্ত আকাশ, তৃতীয় হচ্ছে অঞ্জন দত্ত, বহুবার দার্জিলিং ঘুরতে গেছি, চতুর্থ হচ্ছে সাদ্রি। ঐতিহ্য। চলে যাব গৌরবদার কাছে। আর গৌরবদার জীবনে তেরে কাটে তা কথাটা একটু জড়িয়ে রয়েছে। সারাদিন কান ঝালাফালাও হয়, তবে ইদানিং হয়তো একটু কম হয়। প্রিয়াঙ্কা, সব কিছু, সমর্পণ, নতুন শুরু, আমিষ, নতুন জন্ম, প্রত্যাবর্তন। সমর্পণ সেনগুপ্ত। অসাধারণ। এবার আমি তো প্রশ্ন করেই গেলাম। 1 তারিখে 2বার সিনেমাখানি দেখেছিলাম, তা আমাকে আপনারা কোনো প্রশ্ন করবেন না? আমাকে কিন্তু বলেছে পারিশ্রমিক ছাড়া কোনো কাজ করি না, তাহলে আমাকে একটা প্রশ্ন অন্তত করুন, আমার ওইটুকুই পারিশ্রমিক হোক। আমি এটা করি, তুই এটা কর। হ্যাঁ হ্যাঁ, চলো একদম জেনারেল অডিয়েন্সকে যেরকম প্রশ্ন করি একদম ওরকম। ব্যাস, ওখানেই শেষ করব। হ্যাঁ, তুমি বলো। চারটে, হ্যাঁ। প্রথম আমার সময় নাকি গুরুত্ব। গুরুত্ব। না, আমার প্রশ্ন হচ্ছে তোমার গানগুলো কেমন লেগেছে? অসাধারণ। ওটা যদি মুক্ত আকাশে দীপ্তকে পেতাম আর একটু ভালো হতো। খামতি নয়, ত্রুটি ধরিনি, মনের ইচ্ছা। বেশ। ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলিজে প্রত্যাবর্তনকে দেখা। প্রত্যাবর্তন। সমর্পণ সেনগুপ্তের দ্বিতীয় ছবি বড় আকাশ। মানে এবার ব্যাপারটা আস্তে আস্তে আমরা নিজেরাই নিজেদের অনেক বেশি প্রমোট করছি তোমার প্রশ্ন করার ছলে, কিন্তু আপনারা প্লিজ দেখুন, আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে প্রত্যাবর্তন, এবং আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলে যান। খুব আনন্দের সাথে দেখছেন এবং প্রত্যেককে আমাদের জানাচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই দেখতে থাকুন, এইভাবেই সঙ্গে থাকুন আমাদের। ভুল ত্রুটি হলে জানাবেন, আর ভালো লাগলে আরও বেশি করে পাশের লোকটাকে বলবেন। আর একটা বিষয় আছে, এই যে বিদেশে বাইরে যে আমাদের ছবিটা রিলিজ করছে, আমার মনে হয় ছবিটা দেখার পর ইন্ডিয়াতে অনেক মানুষ আবার ফিরে আসে, তাদের গ্রামে, তাদের শহরে, তাদের পরিবারের কাছে। একটা বেদনা সবসময় কাজ করে। এখানে বেদনা নয়, যেটা ওনারা বললেন, আমরা সবসময় বলতে ভুলে যাই আমাদের বাবা মাকে, সত্যি বাবা, সত্যি মা, তোমাকে বড় ভালোবাসি। আমরা যদি সুযোগ পাই, যাদের বাবা মা আজও রয়েছেন ধরাধামে, তাদেরকে জড়িয়ে একবার বলি, জড়িয়ে ধরুন, আমরা খুব ভালোবাসি তোমাকে। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।